তাপগতিবিদ্যা চ্যাপ্টারের আমরা শেষ ক্লাসে যা দেখেছিলাম ফিরে দেখা। তো আমরা প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা ইকুয়েশন দেখেছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মধ্যে একটা ফর্মুলা ছিল হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ফর্মুলা ছিল হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা ছিল টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা কনস্ট্যান্ট। এরপরে আমরা দেখেছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ট প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কৃত কাজের ফর্মুলা ছিল হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1। সো এই পর্যন্ত আমরা দেখেছিলাম এবং এই ফর্মুলার দু একটা ম্যাথ আমরা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা বের করব, তারপর সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ মিলায় কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে? সো চলো আমরা একটু দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। ধরো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি সিলিন্ডার ভর্তি গ্যাস ইনসুলেটেড অবস্থায় থাকবে। ধরো এখানে ইনসুলেশন আছে এবং এখানে কিছু পরিমাণ গ্যাস আছে। তো এই ক্ষেত্রে ডিকিউ এর ভ্যালু থাকে হচ্ছে 0। আমরা জানি যে এখানে ডিকিউ 0 বা কিউ কে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট, টিভিটি এগুলো সবাই হচ্ছে আমার ভেরিয়েবল। যেহেতু এরা সবাই ভেরিয়েবল সেই ক্ষেত্রে দেখো আমরা যদি একটা ফর্মুলা লিখি যে ডিডাব্লিউ কৃতকাজ, যেহেতু ডিডাব্লিউ এর ফর্মুলা হচ্ছে পিডিভি, যেহেতু পিভিটি তিনটাই ভেরিয়েবল আর ভেরিয়েবলের মাধ্যমে যখন কাজ হয়, পিভি যখন দুইটাই ভেরিয়েবল হয় তখন কৃতকাজের টোটাল ফর্মুলা আমরা কিভাবে বের করি? ইন্টিগ্রেশন পিডিভি দিয়ে করি, ঠিক আছে? সো কেন ইন্টিগ্রেশন করা লাগলো? ওই যে আমরা মনে আছে পড়ছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স লিখবো হচ্ছে ধ্রুব বলের জন্য, আর ইন্টিগ্রেশন এফ ডিএক্স লিখবো হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য, পরিবর্তনশীল বল। তো এইখানে যেহেতু আমাদের পিটা পরিবর্তনশীল ভেরিয়েবলের মধ্যে পড়ছে, এই জন্য আমাদের ইন্টিগ্রেশন ফর্মে যাওয়া হচ্ছে। এখন আসো, গতদিন আমরা যখন এই ফর্মুলাটা সমষ্ট প্রক্রিয়ার জন্য করতেছিলাম তখন আমরা ইউজ করতে পারছিলাম হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর্মুলা, যে কনস্ট্যান্টের ভ্যালু ছিল হচ্ছে এনআরটি। এই জন্য আমরা প্রেসারকে লিখছিলাম হচ্ছে এনআরটি ডিভাইডেড বাই ভি। তো আমরা যখন ইন্টিগ্রেশন পিডিভি লিখছিলাম, দেখো পি এর ভ্যালু বসাই দিয়েছিলাম এনআরটি বাই ভি, কারণ এটা সমষ্ট প্রক্রিয়ার জন্য ছিল, ঠিক আছে? আজকে যখন আমরা করতে যাচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন প্রেসারের ভ্যালু কিন্তু ওইটা লেখা যাবে না, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের ফর্মুলা কোনটা? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা লিখতে পারবো প্রেসার সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট বাই ভি টু দি পাওয়ার গামা। কেন এটা আমরা লিখি? কারণ হচ্ছে দুইটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করা টাফ। আমি যদি দুইটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে পারি, যেমন প্রেসারের বদলে যদি কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি লিখি, তাহলে ভিতরে শুধু ভলিউমটাই বা আয়তনটাই হচ্ছে ভেরিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে এবং এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। যেহেতু 1/ভি টু দি পাওয়ার গামা আছে, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। তাহলে এটা কোন ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমরা যদি বলি, এটা অনেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এরকম একটা ফর্মে আমরা নেওয়ার চেষ্টা করবো। সো ভিতরে একটাই ভেরিয়েবল, এটাকে ইজিলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, ঠিক আছে? এখন আসো যে আমরা এখানে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি কে ইন্টিগ্রেশন করব, লিমিট ধরলাম ভি1 থেকে ভি2। এবং আমরা গতদিন কে কে যেমন এনআরটি লিখতে পারছিলাম, কারণ পিভি গোল টু এনআরটি, আজকে কিন্তু লিখতে পারবো না, কারণ হচ্ছে পিভি টু দি পাওয়ার গামার ভ্যালু কিন্তু এনআরটি সমান না। আমরা কিন্তু এমন কোনো ফর্মুলা দেখি নাই যে পিভি টু দি পাওয়ার গামা এনআরটি হবে। তাইলে পিভির ভ্যালু এনআরটি লিখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে গামাটা রয়েছে,
এই কনস্ট্যান্টকে আমরা এনআরটি বলতে পারবো না, সো কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতোই থাকবে। আর ভি টু দি পাওয়ার মাইনাস গামা এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলায় যদি চিন্তা করি, তাহলে কি ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, এখানে হবে মাইনাস গামা প্লাস ওয়ান, লিমিট হবে হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু। তো দেখাই যাচ্ছে যে আমাদের নর্মাল ইন্টিগ্রেশনের প্রসেসে আমরা করছি, জাস্ট এখানে আমাদের কি আসছে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, এখানে মাইনাস গামা প্লাস ওয়ান। এখন লিমিট বসাবো, তার আগে আমরা একটা কাজ করে ফেলি, চলো এই পেজটা কপি করে ফেলি আর এই সাইডটা একটু মুছে ফেলি। তাহলে দেখো এখানে আমাদের চলে আসলো হচ্ছে, দেখি ডাব্লিউ সমান সমান কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতোই। আচ্ছা, এটাকে লেখা যায় হচ্ছে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, আর এখানে ওয়ান মাইনাস গামা রাখলাম, লিমিট হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু। ওয়ান মাইনাস গামা যেহেতু কনস্ট্যান্ট, এখানে তো আর লিমিট বসবে না, এটাকে একবারে বাইরেই নিয়ে যাই আমরা, একবারে বাইরে নিয়ে গেলাম, তাহলে আমাদের কত থাকলো দেখো, শুধু ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, এটাকে ভি বাই ভি টু দি পাওয়ার গামা আকারে লিখতে পারি। কেন দেখো, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার ওয়ান লেখা যাবে সূচকের নিয়ম অনুসারে। ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার ওয়ান, ভি টু দি পাওয়ার ওয়ানটা রয়ে গেল, আর ভি টু দি পাওয়ার মাইনাস গামাটা নিচে ভি টু দি পাওয়ার গামা আকারে চলে আসলো। তাহলে আমাদের ফর্মুলা থাকলো ভি ওয়ান থেকে, এবার এটা কত হবে, কে বাই ওয়ান মাইনাস গামা, একটু ফর্মুলার ডেরিভেশনটা একটু বড়। তাহলে এবার যদি আমি ভি টু ডিভাইডেড বাই ভি টু টু দি পাওয়ার গামা, আপার লিমিট বসালাম ভি এর জায়গায়, মাইনাস দিয়ে এই ভি এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, ভি ওয়ান বাই ভি ওয়ান টু দি পাওয়ার। এখন আসো এই যে যে ফর্মুলা আসলো, এই ফর্মুলা দিয়ে ম্যাথ আমরা সলভ করতে একটা প্যারা খাইতে হবে। ভি ওয়ান ভি টু জানা লাগবে, এডিশনাল এই কনস্ট্যান্টের ভ্যালু কত এটা তো জানি না, সেই কনস্ট্যান্ট তো এনআরটি না। তো এই কনস্ট্যান্টটাকে আমরা একটু চেঞ্জ করতে হবে। কনস্ট্যান্টকে আমরা যেমন আমাদের প্রয়োজনের সুবিধার্থে নিয়ে আসছিলাম, এবার প্রয়োজনের সুবিধার্থে এই কনস্ট্যান্ট থেকে আমাদের গেট রিড অফ হইতে হবে, ঠিক আছে? তো কিভাবে হইতে পারি আমরা দেখো, এটা কি আমরা লিখতে পারি এই ফর্মুলাটাকে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং সেটাই যদি লিখি তাহলে দেখো কে বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা, ভি ওয়ান টু দি পাওয়ার গামাকে কে এর নিচে নিয়ে গেলে এটাকে পি ওয়ান লেখা যায়। ঠিক একইভাবে আবার এই দুটা যদি মিলাই, তাহলে দেখো পি টু কে লেখা যাবে হচ্ছে কে বাই ভি টু টু দি পাওয়ার গামা। সো কেন এটা করতেছি সবাই একটু যদি বোঝার চেষ্টা করি, কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু জানা নাই, দেখো এখানে কনস্ট্যান্ট আছে ভি টু টু দি পাওয়ার গামা আছে, কনস্ট্যান্ট আছে ভি ওয়ান টু দি পাওয়ার গামা আছে। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটাকে এখন ভিতরে নিয়ে যাই, ডিসলভ করে দিব, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু। তাহলে দেখো ভি টুটা সাইডে লিখলাম, কনস্ট্যান্ট বাই ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু মাইনাস কনস্ট্যান্ট বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইন্টু ভি ওয়ান, ঠিক আছে? এইবার কনস্ট্যান্ট বাই ভি টু টু দি পাওয়ার গামা এটাকে আমরা ইজিলি লিখে দিতে পারি হচ্ছে পি টু ভি টু মাইনাস কনস্ট্যান্ট বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা, এটাকে লেখা যায় ভি ওয়ান, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ফর্মুলা উই আর অলমোস্ট দেয়ার। এখন এই ফর্মুলা ইউজ করাটা প্যারা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু, চারটা ভ্যালু তোমার জানতে হবে। তো তুমি এটাকে সহজে করতে পারো যদি পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা লিখো, তাহলে পিভি পি টু ভি টু কে লেখা যাবে এনআরটি টু, আর পি ওয়ান ভি ওয়ান কে লেখা যাবে এনআরটি ওয়ান, কারণ নাম্বার অফ মোল বা মোল সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না। তো আমরা যেটা করতে পারি এখানে পি ওয়ান ভি ওয়ান হচ্ছে এনআরটি ওয়ান, যেহেতু মোল সংখ্যা চেঞ্জ হবে না, আর পি টু ভি টু কে লেখা যাবে হচ্ছে এনআর টি টু, ঠিক আছে? তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দেই, ওয়ান বাই ওয়ান মাইনাস গামা এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান, এটা যদি কৃতকাজের ফর্মুলা হয় তাহলে এখন এন আর আবার কমন বাইরে নিয়ে আসতে পারো তুমি। তাহলে এন আর কে যদি আমরা বাইরে নিয়ে আসি, দেখো আমরা ফাইনালি যে ফর্মুলাটা পাচ্ছি, ডাব্লিউ সমান সমান দাঁড়াবে এন আর ওয়ান মাইনাস গামা, এই যে এন আর বাইরে চলে আসলো, আর ভিতরে থাকলো টি টু মাইনাস টি ওয়ান। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। এটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করব। এখানে আমাদের মাত্র দুইটা আননোন, টি টু টি ওয়ান, টি টু টি ওয়ান জানলে আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে? গামা নরমালি জানা থাকবে, এন নরমালি এনও দিয়ে দিবে, মানে এন টি টু আর টি ওয়ান যদি জানা যায় আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর পি টু ভি টু পি ওয়ান পি ওয়ানের চারটা ভ্যালু জানার দরকার ছিল, সো এখানে আমরা নাম্বার অফ ভেরিয়েবল কমায় আনতে পারছি, ঠিক আছে?
তো এখন দেখো, এই যে আমরা গতদিন যখন আমরা দেখেছিলাম এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা ছিল সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করছিলাম। আজকে আমরা সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের সাথে সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজও বের করলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলাটা হচ্ছে আমার এই যে এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। রুদ্ধতাপীয় সবকিছুতে গামা আছে, যেহেতু গামাটা হচ্ছে সিপি বাই সিবি ওর ভিতরে প্রুফের মধ্যেই চলে আসছিল। এনআর 1 মাইনাস গামা টি2 মাইনাস টি1। ঠিক আছে, তাহলে আমরা একটু ফর্মুলাগুলোকে এই সাইডে যদি একটু লিখে রাখি, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা। তাহলে সমষ্ণ ছিল হচ্ছে, সমষ্ণতে কৃত কাজ হচ্ছে এনআরটি লন ভি2 বাই ভি1, আর রুদ্ধতাপীয় যদি হয় এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ সমান সমান এনআর টি নাই এখানে, এনআর 1 মাইনাস গামা, টিটা ভিতরে টি2 মাইনাস টি1। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা ওলটপালট হয়ে যেতে পারে, গামা মাইনাস 1 টি2 মাইনাস টি1 এর জায়গায় টি1 মাইনাস টি2। আমি বলবো যে কিভাবে আসলে তুমি বুঝতে পারবে তুমি ফর্মুলাটা ভুল লিখছো। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারবো। সবাই কিছু পুরাতন কনসেপ্ট যদি একটু মনে রাখি, পুরনো কনসেপ্ট, পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ। পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট হচ্ছে, কৃত কাজ যদি তুমি পজিটিভ করতে চাও, ওয়ার্ক পজিটিভ হবে যদি আয়তনের ভ্যালু বাড়ে, আয়তন বৃদ্ধিতে ওয়ার্ক পজিটিভ। আর ওয়ার্ক নেগেটিভ হবে যদি আয়তনের ভ্যালু কমে। ঠিক আছে, আয়তন বাড়লে কাজ পজিটিভ, আয়তন কমলে কাজ নেগেটিভ। যেমন এই ফর্মুলা ইউজ করলা, ধরো তোমাকে বললো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন দ্বিগুণ করা হলো, কৃত কাজ কত? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ। আয়তন দ্বিগুণ যেহেতু করা হয়েছে, আয়তন দ্বিগুণ করলে তাপ তোমার কি হবে, আয়তন দ্বিগুণ করলে হচ্ছে কৃত কাজ পজিটিভ আসবে। তুমি যদি কোনো কারণে এখানে প্লাস মাইনাস গুলো উল্টা উল্টা নিয়ে ফেলাও, তাহলে দেখবা কৃত কাজ নেগেটিভ আসতেছে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ভুল হচ্ছে। আয়তন যদি ডাবল করা হয় অবশ্যই কাজ পজিটিভ, আয়তন যদি হাফ করা হয় কাজ আসবে নেগেটিভ। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তো চলো আমরা তাহলে প্রথমে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। তোমাকে এরকম একটা প্রবলেম দিল, 2 মোল নাইট্রোজেন গ্যাস 300 কেলভিন তাপমাত্রায় রয়েছে। গ্যাসটিকে হঠাৎ আয়তনে দ্বিগুণ করা হলে, গ্যাসটিকে হঠাৎ আয়তনে দ্বিগুণ করা হলো, কৃত কাজ কত? কৃত কাজ কত? ঠিক আছে, তো চলো আমরা একদম এই ফর্মুলাতে যদি ম্যাথ করতে যাই, দেখি যে কি কি ডেটা আছে আর কি কি নাই। ডাব্লিউ হচ্ছে এন আর 1 মাইনাস গামা, ভিতরে থাকবে টি2 মাইনাস টি1। তো দেখো এখানে যার যার ভ্যালু গুলা দেওয়া আছে এগুলো যদি একটু দেখার চেষ্টা করি। গামার ভ্যালু 1.4 ধরবো, যেহেতু নাইট্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামা হচ্ছে 1.4। এন এর ভ্যালু হচ্ছে 2 মোল ধরবো, কারণ হচ্ছে 2 মোল বলে দিছে। টেম্পারেচার 1টা বলে দিছে, 300 কেলভিন তাপমাত্রায় ছিল। দ্বিগুণ করার আগে হঠাৎ আয়তনে দ্বিগুণ করা হলো। প্রথম কথা, হঠাৎ দেখেই তোমার বুঝতে হবে যেটা রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। ঠিক আছে, রুদ্ধতাপীয় ফর্মুলা লিখে ফেললাম। তারপরে দ্বিগুণ করার আগে ছিল 300, এখন দ্বিগুণ করার পরে কত হবে এটা কিন্তু আমাদের জানা নাই। তো আমাদের দেখতেছি ম্যাথ সলভ করার জন্য একটা ভ্যালু জানা নাই, সেটা হচ্ছে টি2। টি2 জানি না, টি1 জানি 300 কেলভিন। আর আমরা যেটা জানি ভি2 বাই ভি1 হচ্ছে 2, যেহেতু আয়তনে ডাবল করা হয়েছে। আয়তনে ডাবল করা হয়েছে দেখা ভি2 বাই ভি1টা আমাদের জানা। এখন আসো, আয়তনের পরিবর্তন আর তাপমাত্রার পরিবর্তন, মানে আমি যদি আয়তন আর তাপমাত্রার মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সম্পর্কটা লিখি, তাহলে কিন্তু আসলে টি2টা বের হয়ে যাবে। আমরা জানি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হচ্ছে কনস্ট্যান্ট। সো এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কি হবে, টি1 ভি1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে টি2 কে লেখা যাবে হচ্ছে ভি1 বাই ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে টি1। তাহলে দেখো টি2 এক সাইডে রেখে বাকি সব অন্য সাইডে নিয়েছি। এবার ভি2 বাই ভি1 যদি 2 হয় তাহলে ভি1 বাই ভি2 হচ্ছে হাফ, হাফ টু দি পাওয়ার 1.4 মাইনাস 1
ইন্টু 300 কেলভিন। তাহলে দেখো আমাদের রেজাল্টটা আসার কথা। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে মাইশা? তাহলে দেখো এটা বোধহয় 227 কেলভিন আসে, 227.36 কেলভিন। ঠিক আছে, তো 227 কেলভিন টেম্পারেচার চলে আসছে। এখন আমরা ইজিলি ম্যাথ সলভ করে ফেলতে পারবো। আমাদের T2 টা জানা ছিল না, T2 বেড়ে গেছে। তাহলে কৃতকাজের ফর্মুলা যদি আমরা ইউজ করি, এন আর ওয়ান, এন এর ভ্যালু হচ্ছে 2 মোল, 8.314, 1 মাইনাস গামা হচ্ছে 1.4, T2 হচ্ছে আমাদের 227.36 মাইনাস হচ্ছে আমাদের 300 কেলভিন। তাহলে দেখো তো এখান থেকে আমাদের রেজাল্টটা কত আসে, ডাব্লিউ রেজাল্টটা। ডাব্লিউর ভ্যালুটা কত আসে একটু জানাও। স্যার 19.64, 3019.64। 3019.64 জি ভাইয়া। 64 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল, কোনো প্যারা নেই। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথে আমাদের এইটাই থাকে যে T2 T1 এর যে কোনো দেখবে একটা ডাইরেক্ট দিয়ে দিছে, আর একটা হয়তো তখন মাঝে মাঝে বের করে নিতে হইতে পারে। ঠিক আছে, তো এমন কোনো প্যারা নেই। এবার আসো এমন একটা ম্যাথ করি যেগুলা মিক্স থাকবে। ঠিক আছে, মিক্স থাকবে, যে সমস্ত প্রক্রিয়া থাকবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকবে। তার আগে একটু গ্রাফ থেকে কৃতকাজ কেমনে বের করা যায় এটা নিয়ে আমরা একটু কথা বলি। গ্রাফ থেকে, পিভি গ্রাফ থেকে কৃতকাজ, গ্রাফ হতে কৃত। তো তোমরা সবাই 9-10-এ পড়ে আসছো, কারো কি মনে আছে ভিটি গ্রাফের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কি দেয় আমাদেরকে? এই যে যে ক্ষেত্রফলটা, এটা কি নির্দেশ করে বলতে পারবা? সরণ। সরণ, সাবাস, সরণ এস। কারণ এস সমান সমান ভিটি। অথবা তুমি এটা এভাবে বলতে পারো, মানে এস হচ্ছে ভি আর টি গুণ করলে পাই, এই জন্য ভিটি গ্রাফের এরিয়া হচ্ছে এস। অথবা তুমি এটাকে এইভাবেও চিন্তা করতে পারো, ভি হচ্ছে ডিএস বাই ডিটি, ডিএস ইকুয়ালস টু ভি ডিটি, বা এস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। সো নর্মালি আমরা ইন্টিগ্রেশন করলে মনে রাখবা এরিয়া পাই, ইন্টিগ্রেশন গিভস এরিয়া, ইন্টিগ্রেশন করলে এরিয়া পাই। তাহলে ভিটি গ্রাফের এরিয়া হচ্ছে এস। ঠিক একই ভাবে তোমরা ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স পড়ছো, তাহলে এফ এক্স এর গ্রাফের এরিয়া হবে হচ্ছে এফ এক্স এর এরিয়া গ্রাফ এরিয়া, এটা হবে হচ্ছে আমাদের কৃতকাজ। ঠিক আছে, কৃতকাজ। তাহলে আবার তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিডিভি যদি হয়, তাহলে আমরা বলতে পারি পিভি গ্রাফের এরিয়া ও কৃতকাজ হবে, পিভি গ্রাফের এরিয়া কৃতকাজ। তাহলে আমরা খুব সিম্পলি যদি বলি, যে দুইটা জিনিস গুণ করলে, ভিটি গুণ করলে এস পাওয়া যায়, তাহলে ভিটির গ্রাফ হচ্ছে সরণ দিবে, ভিটির যে আবদ্ধ ক্ষেত্রফল, ভিটি গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল সরণ দিবে। আবার ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স গ্রাফের এরিয়া তাহলে কি হবে, কৃতকাজ। আবার ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি বা পিভি, তাহলে পিভি গ্রাফের এরিয়া হচ্ছে কৃতকাজ। তাহলে যদি এটা বুঝে থাকি, তাহলে আমাকে একটু বলো যে পিভি গ্রাফে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা দেখতে কেমন হয় যদি পিভি গ্রাফটা আঁকি। তোমাদের মনে আছে সমষ্ণতে হয় হচ্ছে পিভি ইকুয়ালস টু থাকে কনস্ট্যান্ট, আর রুদ্ধতাপে থাকে, যখন রুদ্ধতাপ হবে তখন থাকে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। এখন সব পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা অনেকটা কোন টাইপের ইকুয়েশন যদি আমরা বলি, এটা অনেকটা কি এরকম ইকুয়েশন না যে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্টের ইকুয়েশন। যখন এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় তখন আমরা বলি হচ্ছে হাইপারবোলার গ্রাফ হবে, হাইপারবোলা বা অধিবৃত্তর গ্রাফ হবে, এবং অধিবৃত্তর গ্রাফটা নর্মালি এরকম থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং এটা কোন প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে এটা যদি আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি। পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট যে কথা, তাহলে পি ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট বাই ভি টু দি পাওয়ার গামা। অর্থাৎ ভি বাড়লে পি কমবে। এখানেও তাই ছিল, কিন্তু এখানেও কিন্তু তাই ছিল যে প্রেসার সমান সমান কনস্ট্যান্ট বাই ভলিউম, ভলিউম বাড়লে প্রেসার কমবে। কিন্তু এখানে যেহেতু একটা গামা অ্যাডিশনাল আছে,
গামার ভ্যালু হয় 1.33, 1.4, 1.67, 1 এর থেকে বড় সব। তাহলে গামার ভ্যালু যেহেতু 1 এর থেকে সব বড়, তাহলে ভি বাড়লে, ধরো গামার ভ্যালু যদি 2 হইতো, তাহলে ভি যদি ডাবল হয় তাহলে প্রেসার 1/4 হয়ে যেত। কিন্তু কেন 1/4 হইতো? কারণ স্কোয়ার হয়ে যেত। তাহলে বলতে পারি একটা বাড়লে আরেকটা আরো বেশি বেশি করে কমতেছে। তাহলে ভি যদি বেড়ে যায়, গামা থাকার জন্য, গামার ভ্যালু 1 এর থেকে বড় হওয়ার জন্য প্রেসার খুব দ্রুত নামতে থাকবে। তো যেহেতু দ্রুত নামতে থাকবে, তাহলে আমার গ্রাফটা দেখতে কেমন হবে যদি আমরা একটু এখানে আঁকার চেষ্টা করি। সেই গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইরকম। ঠিক আছে, সো এটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং এটা কোন প্রক্রিয়ার? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয়। সো পিভি রেখার গ্রাফ আস্তে আস্তে জেন্টেলি নামে, কারণ ভি বাড়লে পি আস্তে আস্তে কমে, আর রুদ্ধতাপীয়তে ভি বাড়লে পি খুব দ্রুত নামতে থাকে। সো রুদ্ধতাপীয় গ্রাফটা খুব দ্রুত নেমে যায়। ঠিক আছে, এখন যদি এটা বুঝে থাকি, এখন ছোট্ট একটা সিম্পল যদি একটা অ্যানালাইসিস আমরা করে ফেলি, এই নলেজটা যদি এখানে ইউজ করি। একটা গ্যাসকে আমি প্রসারিত করছি, আয়তনে দ্বিগুণ করছি। সেই কোশ্চেনটা আমার রামিসা এবং মুজাইনা তোমাদের দুজনের জন্য। পিভি গ্রাফে একটা গ্যাসের আয়তন ছিল হচ্ছে V1, এই গ্যাসের আয়তনটাকে আমি ডাবল করে V2 করছি। V2 হচ্ছে 2V1। একবার হচ্ছে এটাকে সমষ্ণ প্রক্রিয়া করা হয়েছে, আর একবার হচ্ছে আমি ওই সেম গ্যাসটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আসছি। তো আমি যদি এটাকে বলো 1, 2 প্রাইম, আর হচ্ছে এটাকে যদি বলি 1, 2, তাহলে 1 থেকে 2 হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ। সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ। আর 1 থেকে 2 প্রাইম যদি ধরি, 1 থেকে 2 প্রাইম, 1 থেকে 2 প্রাইম, এটা হচ্ছে 2 প্রাইমটা নিচ দিয়ে গেছে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ। আয়তন দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি বলে কোন ক্ষেত্রে কৃতকাজটা বেশি হবে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে? একটু সমষ্ণ প্রক্রিয়া। গ্রাফ দেখে বলতে পারবা কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায়। রামিসা, কেন সমষ্ণ প্রক্রিয়ায় বেশি কাজ হবে? হ্যাঁ, গ্রাফ থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া গ্রাফের এরিয়াটা বেশি হচ্ছে। হ্যাঁ, এরিয়াটা দেখো, এই এরিয়াটা কিন্তু বড় হবে। তো সমষ্ণ প্রক্রিয়ার এরিয়া বড়, এরিয়া গ্রেটার দেন, আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় এরিয়াটা কোনটুকু হবে? ও যেহেতু এইভাবে নামছে, তাহলে রুদ্ধতাপীয় এরিয়া হবে হচ্ছে এইটুকু। ঠিক আছে, এটার এরিয়া ছোট ছোট হবে। তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় এরিয়া ছোট, সমষ্ণ প্রক্রিয়ার এরিয়াটা হচ্ছে বড়। তাহলে কৃতকাজ কোনটা বেশি হবে? আমরা যদি বলি এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রসেসের এরিয়া ছোট, আর সমষ্ণ প্রক্রিয়ার এরিয়াটা যেহেতু বড়, তাহলে আইসোথার্মালের ক্ষেত্রে ওয়ার্কটা বেশি হবে। আইসোথার্মালের ওয়ার্ক ডানটা অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ওয়ার্ক ডানের থেকে বেশি। ঠিক আছে, সো এইটা বোঝার জন্য আমরা চলো একটা প্রবলেম সলভ করে ফেলি। ঠিক আছে, আমরা যেই জিনিসগুলো দেখছি এই ডেটাগুলো ইউজ করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, যেটা দেখবো যে গ্রাফের সাথে আমাদের কনসেপ্টটা মিলে কিনা। ঠিক আছে, যেমন তোমাকে যদি এরকম একটা প্রশ্ন বলে যে 2 মোল নাইট্রোজেন গ্যাস 300 কেলভিন টেম্পারেচারে আছে, তাপমাত্রায় তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়া আয়তনে দ্বিগুণ করা হলো। সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ আয়তন করা হলো, দ্বিগুণ আয়তন করা হলো আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ আয়তন করা হলো। কৃতকাজ উভয় ক্ষেত্রে কত? কৃতকাজ কত হবে? ঠিক আছে, কৃতকাজ কত হবে এটা যদি বুঝতে চাই, আমরা অলরেডি রুদ্ধতাপীয়টা কেবলই বের করছি, ডাব্লিউ অ্যাডিয়াব্যাটিক
একটু আগের রেজাল্টে আমাদের ম্যাথের রেজাল্টটা কত আসছে বলো তো? একটু আগে মনে হয় এটাই করছি আমরা। কত আসছিল জানো আমাদের? এই যে 3019, এই সেম ডাটা দিয়ে 3019.64। তাহলে 3019.64 জুল এটা তো আসছিল। এবার আমরা দেখবো হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ায় এই কাজটা কত হইতো। সমষ্ণতে যদি হইতো, সমষ্ণটা বেশি আসা উচিত না রামিসা? সমষ্ণটা, জি ভাইয়া। তাহলে সমষ্ণতে কৃত কাজ কি হইতো? এন আর টি লন V2/V1। দেখি তো তাই আসে কিনা। এটা 2 মোল, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টেম্পারেচার 300 কেলভিন, আর দ্বিগুণ করা হয়েছে দেখে লন 2। দেখো তো এক্ষেত্রে কৃত কাজটা কত আসে? ভাইয়া 3457.6। 3000 348 3000 এই রামিসা একা বলো, রামিসা একা বলো। 3300 হ্যাঁ 3457.69। 3457.69 জি ভাইয়া। 69 জুল। তাহলে দেখো এটার ভ্যালু কিন্তু আগেরটা থেকে অনেক বড় আসছে। তাহলে এটা কিন্তু আমাদের একটু আগের নলেজকেই আবার সাপোর্ট করতেছে যে আইসোথার্মাল প্রসেসে, আমরা একটু আগে দেখলাম আইসোথার্মাল প্রসেসে এরিয়াটা বড়, তাহলে এখানে আইসোথার্মাল প্রসেসে বা সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের কৃত কাজটাও বেশি আসছে। তাহলে আমরা লিখতে পারি সমষ্ণ প্রক্রিয়ার কাজ হচ্ছে গ্রেটার দেন অ্যাডিয়াব্যাটিকের কাজ। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার। এবার চলো আমাদের যা যা নলেজ আমরা গেইন করছি এবার মিলায় একটা প্রবলেম দেখি। ঠিক আছে, মিলায় একটা প্রবলেম দিলে কেমনে আমরা সলভ করতে পারবো এটা আমরা একটু দেখে ফেলি। তিনশো কেলভিন তাপমাত্রার 5 মোল মিথেন গ্যাসকে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনে দ্বিগুণ করা হলো, ও পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবার পূর্ব আয়তনে নিয়ে আসা হলো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবার পূর্ব আয়তনে ফেরত আনা হলো। আবার পূর্ব আয়তনে, পূর্বের আয়তনে ফেরত আনা হলো। পূর্বের আয়তনে ফেরত আনা হলো। তোমাকে বলছে পূর্ণ চক্রে কাজ কত? পূর্ণ চক্রে কাজ কত? চক্র আসলে বলা ঠিক না, এক্ষেত্রে টোটাল কাজ কত হবে? এক্ষেত্রে সামগ্রিক কাজ কত? সামগ্রিক কাজ কত? তো এই ম্যাথ করার আগে সবচেয়ে বেস্ট হচ্ছে আগে একটু গ্রাফটা বোঝা। ঠিক আছে, গ্রাফটা বুঝে ফেলা যে প্রথমে আয়তন দ্বিগুণ করছে সমষ্ণ প্রক্রিয়ায়, পরে আবার অর্ধেক করে আগের আয়তনে ফেরত নিয়ে আসছে। তাহলে প্রথমে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনে দ্বিগুণ করছে, এটা V1, V2 হচ্ছে 2V1, এবং এটা যে সমষ্ণ প্রক্রিয়ায় গেছে আসছে আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো আমরা কিন্তু জানি যে সমষ্ণ প্রক্রিয়া জেন্টেলি যায়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে দ্রুত চলে আসে। এটা দরকার হলে আমরা আরেকটু জেন্টেল বানাই, এটা আরেকটু জেন্টেল বানায়, আর এটা হচ্ছে এভাবে নিয়ে আসি। তাহলে দেখো এই বরাবর সেম আয়তন, প্রথমে সমষ্ণ প্রক্রিয়া গেছে পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যাক করছে। ধরো এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, 1 থেকে 2 তে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ আয়তন করছে, 2 থেকে 3 হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়
আয়তন আবার অর্ধেক করছে। আরেকটা জিনিস হচ্ছে এটা 300 কেলভিন টেম্পারেচারে ছিল, যেহেতু এটা সমুষ্ণ প্রক্রিয়া, তো সব জায়গায় কিন্তু টেম্পারেচার সেম থাকবে, সমুষ্ণ। আর এটা হচ্ছে রুদ্ধতাপ। সো সমুষ্ণ যেহেতু, তাহলে আমরা বলতে পারি T1 আর T2 সেম হবে, এই দুইটার ভ্যালুই 300 কেলভিন হবে। ঠিক আছে, দুইটার ভ্যালুই 300 কেলভিন হবে। আর T3 কিন্তু আমরা জানি না T3 এর ভ্যালু কত হবে, কারণ এটা রুদ্ধতাপে প্রক্রিয়া হয়েছে। আরেকটা জিনিস জানি যে V2/V1 ইকুয়ালস টু 2, আবার এটা সেম ভ্যালু V2/V3 এর ক্ষেত্রেও, কারণ V1 আর V3 কিন্তু একই জায়গায়, V1 আর V3 আসলে সেম। তো সেম বরাবর রয়েছে দেখা V1 আর V3 সেম। তাহলে দেখো আমরা কি বলতে পারি, V2/V1 2/1, এটাও হচ্ছে দ্বিগুণ, আবার 2 থেকে 3 তে আসছি হাফ হয়েছে, 2 থেকে 3 তে আসলে হাফ হয়েছে, কিন্তু আমি যদি V2/V3 লিখি ওটা 2 লেখা যায়, কারণ ইনিশিয়াল বাই ফাইনাল লিখছি। ঠিক আছে, সো 2 নাম্বার পয়েন্টটা বোঝাই যাচ্ছে, ডান দিকে আছে মানে একের থেকেও বেশি, 3 নাম্বার থেকেও বেশি। তাহলে V2/V1 যেমন 2, আর V1 আর V3 তো সমান, V1 এর জায়গায় V3 লিখছি। ঠিক আছে, V2/V3 ও 2 হবে। আচ্ছা, এখন আসো, এবার বলতে পারবা যে একবার আয়তন বাড়ছে আর একবার আয়তন কমছে। সো যেই ক্ষেত্রে আয়তনটা বাড়তেছে, ধরো এই আয়তনটা, আয়তন বাড়লো, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কাজ হবে। আর আয়তন যখন কমবে তখন কি কৃত কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কে বলতে পারবা যে আয়তন বাড়লে কাজ পজিটিভ হয়, আয়তন কমলে কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে, তাই না? তাহলে দেখো তো, এই যে ব্লু এরিয়াটা এটা পজিটিভ ওয়ার্ক হবে, আর যখন ব্যাক করবে, ব্যাক করার সময় এই যে যে এরিয়াগুলো আসতেছে এই পুরো এরিয়াটাই ডট 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 দিয়ে যেটা দেখাচ্ছি, রেড এরিয়াটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। আর যেটা ব্লু এরিয়াটা, ওটা যেহেতু আয়তন বাড়ছিল, এটা আসবে হচ্ছে পজিটিভ ওয়ার্ক। সো ম্যাথ করার আগে আমরা একটা ধারণা পাইলাম, সমষ্ণ প্রক্রিয়ায় পজিটিভ এরিয়া, মানে আয়তন বাড়তেছে দেখা এরিয়াটা পজিটিভ ওয়ার্ক দিবে, আর যখন রুদ্ধতাপের প্রক্রিয়া আয়তন কমতেছে তখনকার এরিয়াটা আসলে নেগেটিভ কাজ দিবে। ঠিক আছে, তাহলে এখন আসলে আমরা ম্যাথ সলভ করি। তাহলে 1 থেকে 2, W1 থেকে 2, এটা আমরা জানি nRT ln V2/V1, এটা ইজিলি বের করে ফেলতে পারবো। 5 মোল, আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার তো 300 কেলভিন ছিল, আর ln 2 লিখে দেওয়া যায় যেহেতু V2/V1 হচ্ছে আয়তন দ্বিগুণ হয়েছিল। তাহলে এখান থেকে দেখো আমাদের রেজাল্ট কত আসে, কেউ একজন বের Sir, করে বলো। 84.238. জুল। ওকে, ভেরি গুড। তাহলে একটা রেজাল্ট চলে আসলো। এবার আসো যে W2 থেকে 3 যদি বের করি, 2 থেকে 3 বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে nR, যেহেতু এটা রুদ্ধতাপ, তাহলে T3 মাইনাস T2 হবে। সবসময় আমরা মনে রাখবো যে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার এখানে হবে, যেহেতু 2 থেকে 3 তে ফাইনাল পয়েন্টটা হচ্ছে 3 তে গেছে, এই জন্য T3 মাইনাস T2 হয়েছে। nR, n এর ভ্যালু আমরা বসাইতে পারি হচ্ছে কত, 5 মোল, আর হচ্ছে 8.314, 1 মাইনাস 1.33 হচ্ছে, যেহেতু এটা বহু পরমাণু গ্যাস, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে এবং সরল রৈখিক না, কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক, ওটার জন্য আবার দ্বিপরমাণুক একটা ইউজ হয়, কিন্তু বহু পরমাণু গ্যাস যেগুলো সরল রৈখিক না সেগুলা গামার ভ্যালু হচ্ছে 1.33। এখানে T3 এর ভ্যালুটা আমাদের জানা নাই, কিন্তু T2 টা জানি 300 কেলভিন। আমাদের একটাই আন্ন রয়েছে শুধু T3, তাহলে T3 যদি বের করতে পারি তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন T3 আমরা কিভাবে বের করব, সেটা আগের মতোই। আমি জানি যে V2/V3 হচ্ছে 2, T2 হচ্ছে 300, তাহলে T3 কত, এটা যদি বের করতে চাই জাস্ট টিভি এর ফর্মুলা লিখে দিই, T(V⁻⁻1 = কনস্ট্যান্ট, বা T1V1⁻⁻1 T2V2⁻⁻1। তাহলে স্যার এখানে আমরা T2 না লিখে একবারে T3 লিখি তাহলে ভালো হবে। T2V2⁻⁻1 = হচ্ছে T3V3⁻⁻1। তাহলে এখানে আমাদের T3 এর ভ্যালু হবে হচ্ছে T2 ইন্টু V2/V3⁻⁻1। এখন আমরা জানি যে V2/V3 হচ্ছে 2 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা T3 এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি কিভাবে, T2 এর ভ্যালু হচ্ছে 300 ইন্টু 2 টু দি পাওয়ার 1 পয়েন্ট কত 33 মাইনাস 1। দেখো তো এখান থেকে আমাদের রেজাল্টটা কত আসে, 300 ইন্টু 2 টু দি পাওয়ার 1.33 মাইনাস 1, 377.1। ঠিক আছে,
রামিসা ঠিক আছে না? জি ভাইয়া। ওকে, আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি, এবার চলো আমরা আমাদের এখানে ভ্যালুটা বসাই দিই, তাহলে রেজাল্টটা চলে আসতেছে 5 ইন্টু 8.314 1 স্যার মাইনাস এখানে V2/V3 কি 2 হবে নাকি হাফ হবে? না 2 হবে। দেখো V2/V3 তো সবচেয়ে ছোট, এদিকে ভলিউম বাড়ছে না, এদিকে ভলিউম বাড়ছে, আমি ইচ্ছা করে ওইভাবে লিখছি, ঠিক আছে, যে আমাদের তো এমনিতেও T3 বের করতে বলছে, এটা হচ্ছে সুবিধা হয়েছে। তো এদিকে যেহেতু ভলিউম বাড়ছে, V2/V3 অবশ্যই এটা 1 এর থেকে বড় একটা সংখ্যা হওয়া উচিত, কারণ V2 এর ভ্যালু তো বড়, ঠিক না? গ্রাফ দেখলে তুমি বুঝবা যে ঠিক লিখছি না ভুল লিখছি, এই জন্য ছবিটা আঁকা খুব ইম্পর্টেন্ট। আর তার থেকে বড় কথা, তোমাদের মনে আছে আমরা ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা এক্সাম্পল দিতাম হচ্ছে, স্প্রে যদি করি, স্প্রে করলে আয়তন বেড়ে যায়, আয়তন বেড়লে টেম্পারেচার কমে গেছিল, স্প্রে করার পরে বডি স্প্রে থেকে যে গ্যাসটা বের হয় ঠান্ডা গ্যাস বের হয়। সো স্প্রে করে ভলিউম বাড়াইলে, আয়তন বাড়াইলে তাপমাত্রা কমে যায়, আর আয়তন কমাইলে তাপমাত্রা বেড়ে যাবে। তো এখানে দেখো, তুমি যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকুচিত করছো, তাপমাত্রাটা বাইরে যাওয়া উচিত। প্রসারিত করলে তাপমাত্রা কমে, সংকুচিত করলে তাপমাত্রা বাড়ে। দেখো এখানে তাপমাত্রা বাড়ছে 300 কেলভিন থেকে, এটা কততে চলে আসছে 377-এ। আবার তুমি এটাও চিন্তা করতে পারো, তোমাদের যদি মনে থেকে থাকে, সমষ্ণ প্রক্রিয়ার সমষ্ণ রেখাগুলো এরকম থাকে। তো তুমি এই রেখা থেকে, এই পয়েন্ট থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে আসলে উপরের একটা লাইনে চলে গেছো, আরেকটা সমষ্ণ তাপমাত্রায় চলে গেছো, যেগুলা টেম্পারেচার বাড়া নির্দেশ করে। এই লাইন থেকে এই লাইনে টেম্পারেচার বেশি, এই লাইনে টেম্পারেচার বেশি, এই লাইনে টেম্পারেচার বেশি। তো যত তুমি উপরের দিকে যাবা, তত টেম্পারেচার আসলে বাড়তে থাকবে। সো T3 ভ্যালুটা বড় আসা উচিত, এবং তাই আসছে আমার, ঠিক আছে? ওকে, এখন আসো, যদি আমরা এটা বুঝে থাকি, আমাদের রেজাল্টটা কত আসে আমরা একটু দেখে ফেলি। T3 এর ভ্যালু হচ্ছে কত, 377.1 মাইনাস 300। আমাদের কম্প্রেস করা হয়েছে, রেজাল্ট নেগেটিভ আসার কথা, এই যে দেখো নেগেটিভ ওয়ার্ক হবে, লাল লাল অংশটুকু দেখো তো, এটা কত আসে নেগেটিভ আসা উচিত? স্যার -9712.76 9712.76 76 জুল। তাহলে দেখো 2 থেকে 3 ডেটাও পেয়ে গেছি, 1 থেকে 2 এর ডেটাও পেয়ে গেছি। এখন যদি আমাকে নেট ওয়ার্ক বের করতে বলে, জাস্ট দুটো যোগ করে দেব, ঠিক আছে? তাহলে কি হবে আমাদের যোগফল যদি আমরা করি, ডাব্লিউ একবারে W1 থেকে 2 থেকে 3, তাহলে দুটো যোগ করে দাও, 8644.23 প্লাস আসবে হচ্ছে আমাদের, প্লাস না মাইনাস হবে ইনফ্যাক্ট, -9712.7 এত জুল। সো দেখো তো এটার রেজাল্টটা কত আসে? -1068.52 52 জুল। তাহলে এইটুকু আসলো আমার নেগেটিভ ওয়ার্ক, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো, তাহলে আমাদের এই ছবির সাথে এটা পুরো মিলে গেছে কিন্তু, তাই না? ছবি বলতেছিল যে আয়তন বৃদ্ধিতে কম এরিয়া, আয়তন হ্রাস পাওয়ার সময় বড় এরিয়া ছিল। তাহলে আয়তন হ্রাসের সময় নেগেটিভ ওয়ার্ক হয়, নেগেটিভ ওয়ার্কটা বেশি আর পজিটিভ ওয়ার্কটা কম। তাহলে নেট ওয়ার্কটা কি আসা উচিত? নেগেটিভ আসা উচিত। এখানে আসছেও নেগেটিভ। বুঝতে পারছি? বাকিরা যারা আসো, পূর্ণ ভাইয়া বুঝতে পারছো? ওয়ার্ডে হচ্ছে 0.26 এসেছে। ওয়ার্ক ডান কি আসছে? হ্যাঁ ওয়ার্ডে হচ্ছে মানে যে পয়েন্টের পরে যে ডিজিটটা সেটা 26 এসেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা কাছাকাছি একটা কিছু থাকলে হবে, ঠিক আছে। 1068.26 আসছে, তাই বলতেছো? না ভাই আগের ওই যে হচ্ছে 2 থেকে 3 তে যে ওয়ার্ডটা করলো। ও 2 থেকে 3 তে, আচ্ছা সমস্যা নাই। এখানে এটার কথা বলতেছো, কত আসছে? 9712 না 26 আসছে? জি ভাই। ও তাহলে একটু ঠিক করে ফেলে, এটা সমস্যা নেই। 9726 পয়েন্ট কত আসছে? না ভাইয়া মানে হচ্ছে পুরো ডিজিটটা ঠিক আছে, লাস্টে হচ্ছে যে 0.26 ও আছে। আচ্ছা, আরে দূর, তাহলে তো সমস্যা নেই, ওই 2676 সমস্যা নেই, এটা 26 ধরে দাও, ঠিক আছে। বাট আমার প্রসেসটা আমরা বুঝছি কিনা, এই ম্যাথ সবচেয়ে কমন ম্যাথ, এটা প্রচুর বোর্ডে আসে। আমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারছি কিনা, যে কখন পজিটিভ ওয়ার্ক হবে, কখন নেগেটিভ ওয়ার্ক হবে, এবং আমরা কিভাবে সেটা ডিল করব। জিম, তারপরে হচ্ছে মাজহারুল, তোমরা বুঝতে পেরেছো? তানহা, লামিয়া, মিম, সরি তানহা, তাবাসসুম, লামিয়া, আয়মান, বুঝতে পেরেছি? ওকে, যদি বুঝে থাকি তাহলে চলো আমরা আরেকটা টপিকে চলে যেতে পারি। তাহলে এই টাইপের ম্যাথ আসলে আশা করি পারবো। তবে অনেক সময় ম্যাথটা এভাবে দিতে পারে যে প্রথমে দ্বিগুণ করা হলো, পরে আবার দ্বিগুণ করা হলো।
একবার সমষ্ণ প্রক্রিয়া, একবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হইতেই পারে, সেক্ষেত্রে দুইটাই পজিটিভ আসবে। আয়তন বাড়লে পজিটিভ, আয়তন কমলে নেগেটিভ কাজ, এটা হচ্ছে মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? সো আয়তন বাড়লে পজিটিভ, আয়তন কমলে হচ্ছে নেগেটিভ। এবার আসো সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। তো আমার এই যে যে গ্রাফ আছে, এই গ্রাফ দেখা তোমরা একটু বলার চেষ্টা করো তো কোন গ্রাফের ঢালটা বেশি। এটা হচ্ছে সমষ্ণ ছিল, এটা সমষ্ণ ছিল, আর এটা ছিল হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, ঠিক আছে? এটা সমষ্ণ আর এটা হচ্ছে রুদ্ধতাপীয়। সো জিম, আমাকে একটু বলতে পারবা যে কোনটার ঢাল একটু বেশি বলে মনে হচ্ছে ছবি দেখা? হ্যাঁ, রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় বুঝে যাচ্ছে। দেখো এটা যদি আমরা একটা লাইন টানি এখান থেকে, এটার ঢালটা অবশ্যই মনে হচ্ছে যে বেশি হবে, ঠিক আছে? আর তুমি যদি ওই লাইনে একটা ঢাল টানতা, তাহলে দেখো এটা কিন্তু কম হইতো। এই লাইনে যদি একটা ঢাল টানো, এটা কিন্তু অত ঢালু হচ্ছে না, এবং এক্স অ্যাক্সিসের সাথে মিলতে গেলে অনেক দূরে যায় ম্যাচ করাতে হবে, ঠিক আছে? সো এটার ঢাল কিন্তু রিলেটিভলি অনেক কম আছে, ঠিক আছে? তাহলে একটা ঢাল বেশি আর একটা ঢাল হচ্ছে কম, তাহলে এই ঢালটা হচ্ছে আমাদের বেশি, তাই না? এটার হচ্ছে ঢাল বেশি। ঢাল বেশি আমি সহজে যেভাবে বুঝি, ঢালু যেই যত ঢালু হবে তত বেশি ঢাল, এটা ঢালু কম, এটা ঢাল কম, ঠিক আছে? এখন আসো কোনটা বেশি ঢাল এবং কত টাইমস বেশি, কত গুণ বেশি, এটা আমরা বের করবো কিভাবে? সো মনে রাখবা, ঢাল বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন করলে ঢাল বের হয়। ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে মনে রাখবা ওয়াই ভার্সেস এক্স গ্রাফের ঢাল। গ্রাফ এর ঢাল ডিফারেন্সিয়েশন করার কাজই হচ্ছে ঢাল বের করা। যেমন তোমাদের যদি আমরা একটা এখানে গ্রাফ আঁকার চেষ্টা করি, চলো। ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস c আঁকলাম। এখন y ইকুয়াল টু mx প্লাস c যদি আঁকি, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। তো এটার ঢাল কি আমরা জানি না, এটার ঢাল হচ্ছে m টা হচ্ছে ঢাল, এটা সবাই জানি। এই ঢাল হচ্ছে x অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা ট্যানজেন্টকে আমরা কি বলি? ঢাল বলি, ঢাল। এখন দেখো y ইকুয়াল টু mx প্লাস c, mx প্লাস c, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো dy বাই dx, আমরা ঠিক এখানেও ddx অফ mx প্লাস c যদি করি, তাহলে দেখো dy বাই dx হচ্ছে কি আসবে আমাদের রেজাল্ট? আমাদের এই অংশে m হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে m বাইরে চলে যাবে, dx বাই dx, আর c হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তাহলে ডান সাইডে দেখো m থাকতেছে, তাহলে ডিফারেন্সিয়েশন dy বাই dx অ্যাকচুয়ালি কিসের সমান হচ্ছে? ঢাল। তাহলে আমরা বলতে পারি yx গ্রাফের ঢাল হচ্ছে, আমাদের দিচ্ছে yx গ্রাফের ঢাল হচ্ছে dy বাই dx, ঠিক আছে? এবার আসো yx গ্রাফের ঢাল যদি হয়ে থাকে dy বাই dx, তাহলে আমাকে একটু বলো তো পিভি গ্রাফের ঢাল কি হবে? এটা কি মুছবে না? এটা মুছবে না। থাক। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে পিভি গ্রাফের ঢাল আসলে কি হবে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে yx গ্রাফের ঢাল এটুকু রেখে দিই, dy বাই dx হচ্ছে yx গ্রাফের ঢাল নির্দেশ করে। তাহলে এখন আসো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আমাদের একটা ফর্মুলা, আর রুদ্ধতাপীয় ফর্মুলা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা একটু আগে মনে আছে y ইকুয়াল টু mx প্লাস c মানে গ্রাফটার যে সরলরেখা, সেই সরলরেখা আঁকছিলাম, সরলরেখার ইকুয়েশন লিখছিলাম। এবারে আমাদের পিভি গ্রাফে কিন্তু সরলরেখা না, এগুলো হচ্ছে বক্ররেখা, এবং কোন ফর্মুলা মেনে চলে? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আর পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটা হচ্ছে সমষ্ণর আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। এখন এটার ঢাল কি হবে? তাহলে yx গ্রাফের ঢাল যদি হয়ে থাকে, yx গ্রাফের ঢাল ঢাল হচ্ছে dy বাই dx, তাহলে বলো তো পিভি গ্রাফের ঢাল কি হবে রামিসা? dp বাই বাই dv। ভেরি গুড।
সো ওয়াই এক্স গ্রাফের ঢাল ডিওয়াই বাই ডিএক্স বের করার জন্য ইকুয়েশন দিয়ে শুরু করছিলাম, আমাদের পিভি গ্রাফের ঢাল বের করার জন্য ইকুয়েশন দিয়ে আমাদের স্টার্ট করতে হবে, ঠিক আছে? সো আমরা যদি ইকুয়েশন দিয়ে স্টার্ট করতে চাই তাহলে দেখো কি করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে আগে বের করব। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার ইকুয়েশন। ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমরা y ইকুয়াল টু mx প্লাস c থেকে m ঢালটা বের করে নিয়ে এসেছিলাম, তাহলে এটাকেও ডিফারেন্সিয়েশন করব। dd v অফ pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 0, বা আমি কি এটাকে এভাবে লিখতে পারি p dv বাই dv প্লাস v dp বাই dv ইকুয়ালস টু হচ্ছে 0, বা p প্লাস v ইন্টু dp বাই dv হচ্ছে 0। এর মধ্যে দেখো তোমরাই লিখছো যে ঢাল হচ্ছে dp বাই dv, তাহলে dp বাই dv টাকে এক সাইডে রেখে বাকি সব অন্য সাইডে যদি নিয়ে যাই, dp বাই dv হচ্ছে মাইনাস p বাই v। সো dp বাই dv মাইনাস p বাই v, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি স্লোপ, dp বাই dv হচ্ছে আমার স্লোপ হবে বা ঢাল হবে, তাহলে dp বাই dv এর ভ্যালু মাইনাস p বাই v আসছে, তাহলে স্লোপ অফ, এটাকে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ বা আইসোথার্মাল লিখতে পারো, সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা হচ্ছে মাইনাস পি বাই ভি এর সমান। এখন এই ঢালটা কনস্ট্যান্ট না, যেমন এম একটা কনস্ট্যান্ট সংখ্যা আসছিল, এটা কনস্ট্যান্ট আসে নাই, কারণ জাস্ট চিন্তা করো এই পয়েন্টে যে ঢাল, একটু পয়েন্ট পরের পয়েন্টে ঢাল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্টে ঢাল চেঞ্জ হচ্ছে। ঢাল চেঞ্জ হচ্ছে কেন? প্রেসার আর ভলিউমের চেঞ্জের জন্য। এই জন্যই দেখো প্রেসার আর ভলিউম ইকুয়েশনের মধ্যে রয়ে গেছে, প্রেসার ভলিউম চেঞ্জ হচ্ছে, ঢালের মানটা আসলে চেঞ্জ হতে থাকে। এখন আসো যদি এটুকু পর্যন্ত বুঝে থাকি, এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ঢালের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, চলো আমরা এটা লিখে ফেলি, ঠিক আছে? আমরা যেটা করতে পারি, রুদ্ধতাপীয় ঢাল ডান সাইডে লিখতেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালের জন্য আমাদের সেম কাহিনীটাই করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা যেটা আছে ওই ফর্মুলা দিয়ে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ধরো আমি ব্লু কালার দিয়ে করি, ddv অফ পিভি টু দি পাওয়ার গামা, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটার যেহেতু দুইটাই ভেরিয়েবল, পি বাইরে যায় ddv অফ ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0 হবে। কারণ কি আমাদের এখানে পিভি মানে ইউভি মেথডে করছি ডিফারেন্সিয়েশন। এখন আসো পি কে বাইরে রাখছি, এটাকে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি চিন্তা করি, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হইলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সো এটা তুমি মনে মনে এক্স টু দি পাওয়ার এন যদি চিন্তা করো, তাহলে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হবে, ঠিক আছে? কি হলো, এন আগে আসলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 লিখছি, এরপরে লেখো ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0। যদি না বুঝে থাকো আবারও, পি বাইরে গেছে, ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা ইজ সিমিলার টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন হলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়, এখানে এন এর জায়গায় গামা বসাই দিচ্ছি, তাহলে দেখো এখানে কি আসতেছে, গামা পি ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু, সরি, ভি টু দি পাওয়ার, হ্যাঁ, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1, আর এই পার্টটাকে যদি ওই সাইডে নিয়ে যাই মাইনাস থাকবে একটা, মাইনাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি। এভাবে কেন করলাম? কারণ হচ্ছে দেখো এখন কাটাকাটি যায়, আমরা যদি দেখি এই ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি করে দেওয়া যায়, যেহেতু কাটাকাটি যাচ্ছে তাহলে আমাদের কি থাকতেছে আমরা একটু দেখে ফেলি, আমাদের থাকতেছে হচ্ছে গামা পি ডিভাইডেড বাই ভি, ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে নিচে নিয়ে গেলাম, আর এখানে মাইনাস ডিপি বাই ডিভি, বা ডিপি বাই ডিভি, এটা কোন প্রসেস? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপ ইকুয়াল টু লেখা যায়, যেহেতু আমি মাইনাসটা এই সাইডে নিয়ে আসছি, তাহলে গামা ইন্টু মাইনাস পি বাই ভি। দেখো প্রথম কথা, ডিপি বাই ডিভি এক সাইডে রাখছে, তাহলে মাইনাসটা অন্য সাইডে চলে গেছে, মাইনাসটাকে আবার পি বাই ভি এর সাথে একসাথে লিখছি, আর গামাটাকে আলাদা লিখছি। কেন এরকম লিখছি? কারণ হচ্ছে আমরা জানি যে মাইনাস পি বাই ভি ছিল হচ্ছে স্লোপ অফ সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই অংশটা আমরা দেখতেছি, এই অংশটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় স্লোপ, রুদ্ধতাপ প্রক্রিয়ার স্লোপ হচ্ছে
গামা ইন্টু মাইনাস পি বাই ভি ছিল হচ্ছে স্লোপ অফ সমষ্ণ প্রক্রিয়া, স্লোপ অফ সমষ্ণ প্রক্রিয়া, বা আমরা এটাকে এভাবে বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, ডিফারেন্ট কালার ইউজ করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, তাপীয় প্রক্রিয়ার ঢাল, প্রক্রিয়ার ঢাল ইকুয়ালস টু গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। তো এই যে আমাদের জিম যখন বলছিল সমষ্ণ প্রক্রিয়াটা কম ঢালু, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, রুদ্ধতাপীয়টা বেশি ঢালু, বেশি ঢাল কত ঢাল, কতটুকু বেশি ঢাল, আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার যে ঢালই আসবে এটাকে গামা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে দেখো এই সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা তো অনেক কম ছিল, এই ঢালের তুলনায় এটা গামা গুণ বেশি, তাহলে এখান থেকে এখানে কত গুণ বেশি আমি যদি বলি, আমরা যদি লিখি এটাকে লেখা যায় হচ্ছে গামা গুণ। তাহলে এইটার ঢাল থেকে এটার ঢাল গামা গুণ বেশি, এই গামা গুণটাই আমরা ম্যাথমেটিক্যালি ডেরাইভ করে নিয়ে আসলাম। এখন এটা কেন শিখাইলাম, অনেক সময় এটা মনে হয় ঢাকা ভার্সিটিতে একবার আসছিল যে একটা ঢাল যে আরেকটা ঢাল থেকে গামা গুণ বেশি এটা প্রমাণ করতে বসে, ঠিক আছে। তো ঢাকা ভার্সিটিতে এখান থেকে ছোট ছোট এরকম প্রশ্ন কিন্তু আসে, এই জন্যই আমাদের একটু প্রমাণগুলো একটু শিখে রাখতে হবে, ঠিক আছে। এমসিকিউতে কি আসতে পারে আমি একটু বলি, যেমন ধরো তোমাকে বললো মিথেন গ্যাসের জন্য, ঠিক আছে, ধরো তোমাকে এরকম একটা প্রশ্নই দিই, ফর মিথেন, এটা হচ্ছে ফর মিথেন, মিথেন বললো স্লোপ অফ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় ইকুয়ালস টু কত টাইমস বেশি স্লোপ অফ সমষ্ণ প্রক্রিয়া। কে বলতে পারবে এটা রেজাল্ট কত হবে? 1.33। 1.33। কেন 1.33? কারণ মিথেন হচ্ছে বহু পরমাণু, বহু পরমাণু, ঠিক আছে। ঠিক একই ভাবে যদি এরকম করা হয় যে স্লোপ অফ, এটা হচ্ছে ফর হিলিয়াম, হিলিয়াম গ্যাসের জন্য স্লোপ অফ সমষ্ণ ইকুয়ালস টু কত টাইমস স্লোপ অফ রুদ্ধতাপীয়, আয়মান বলতে পারবা এটা কত হবে? রামিসা বলতে পারবা এটা কত হবে? 0.598। কেমনে করলাম? এটা হচ্ছে 1/1.67 হবে। কেন? এটা উল্টা দিচ্ছে, দেখছো, রুদ্ধতাপীয় ঢাল তো বেশি, তাহলে যার ঢাল বেশি ওর সাথে তো ফ্র্যাকশন গুণ হওয়া উচিত, ঠিক আছে। সো এটা আসলে উল্টায় দিছে দেখা আমাদের এইটা করা লাগছে 1/1.67। এটার রেজাল্টই কত আসছে যেন বললা এসে? 0.599। 0.599। সো এগুলা এমসিকিউ টাইপের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আমাদের পারতে হবে। যদিও আমরা থিওরি বড় করে শিখে ফেলছি, বাট এগুলো মিস করা যাবে না।